আসসালামু আলাইকুম। আমি আবু সিদ্দিক তানভীর কক্সবাজার মেডিকেলের এমবিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিয়ারিং সিস্টেম নিয়ে। আমরা সবাই জানি হিয়ারিং সিস্টেম কী নিয়ে ডিল করে। আমরা জানি যে কোনো শব্দ উৎস থেকে যখন শব্দ উৎপন্ন হয় সেই শব্দটি সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে আমাদের কানে পৌঁছায় এবং সেই সাউন্ড ভাইব্রেশনটা কিন্তু আমাদের কানের বিভিন্ন স্তরে যায় এবং কানের যে একদম ভেতরের অংশটি রয়েছে ইন্টারনাল এয়ার, সেই ইন্টারনাল এয়ারে এই সাউন্ড ভাইব্রেশনটি গিয়ে সেখানে সেই সাউন্ড ভাইব্রেশনটি থেকে উৎপন্ন হয় অ্যাকশন পটেনশিয়াল কারেন্ট। সেই অ্যাকশন পটেনশিয়ালটি আমাদের ককলিয়া বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় এবং আমরা শব্দ উৎস থেকে উৎপন্ন সেই শব্দটিকে শুনতে পাই বা বুঝতে পারি যে সেটা কী শব্দ ছিল। তো অর্থাৎ আমাদের লেকচারটি দুটি অংশে ভাগ হবে। প্রথম অংশে বেসিক্যালি আমরা দেখতে চেষ্টা করবো শব্দ উৎস থেকে উৎপন্ন সাউন্ড ভাইব্রেশনটি ঠিক কীভাবে আমাদের কানের বিভিন্ন অংশে যায়, গিয়ে ঠিক কীভাবে অ্যাকশন পটেনশিয়ালে উৎপন্ন করে, অর্থাৎ সাউন্ড ভাইব্রেশনটি কীভাবে অ্যাকশন পটেনশিয়ালে উৎপন্ন হয়। দ্বিতীয় অংশে আমরা দেখবো সেই কারেন্টটি অর্থাৎ ডিপোলারাইজেশন কারেন্টটি থেকে কীভাবে ভেস্টিবুলো ককলিয়ার সিস্টেমের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়। তো আমরা প্রথম ক্লাসটা শুরু করার আগে প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে প্রথমে আমরা দেখবো যে একটি শব্দ উৎস থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। আমরা জানি শব্দ কিন্তু শক্তি। যখন একটা উৎস থেকে শব্দ উৎপন্ন হয় তা মূলত তার নিকটবর্তী যে বাতাসের অণু রয়েছে সেই বাতাসের অণুতে একটা কম্পন সৃষ্টি করে এবং সেই কম্পন মানে অণুগুলার কম্পনটা পার্শ্ববর্তী লেয়ারের যে বাতাসের অণু রয়েছে তাদের মধ্যে সঞ্চারিত হয় এবং পরবর্তীতে সেই বাতাসের লেয়ারটা কিন্তু কম্পিত হয় এবং সেই বাতাসের লেয়ারটা সেই কম্পনগুলো পার্শ্ববর্তী বাতাস অণুকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কাটা যেতে যেতে ক্রমান্বয়ে আমাদের কানের কাছে পৌঁছায় এবং আমাদের কানে যে অরিকল রয়েছে সেই অরিকলটি সেই শব্দের যে ভাইব্রেশনটা বা সাউন্ড ভাইব্রেশনটা দ্বারা সংগৃহীত হয়। অর্থাৎ আমরা দেখতে পারলাম একটা শব্দ উৎস থেকে সাউন্ড ভাইব্রেশন বাতাসের বিভিন্ন অণুকে ধাক্কা দিতে দিতে আমাদের অরিকল চলে আসে। যখন অরিকলের কথা বললাম আমাদের একটু জেনে নেওয়া উচিত এই সাউন্ড ভাইব্রেশনটা ঠিক কীভাবে আমাদের কানের বিভিন্ন লেয়ারে যায় এবং সেটা জানার আগে আমাদের জানতে হবে আমরা কানকে ঠিক কীভাবে ভাগ করতে পারি। তো কানটাকে যদি আমরা ভাগ করতে চাই আমরা দেখতে পাই যে এখানে রয়েছে আমাদের এক্সটার্নাল লেয়ার। আমি দাগিয়ে রেখেছি অলরেডি যে কানের এই জায়গা থেকে যে এই জায়গা অংশ তাকে আমরা বলছি এক্সটার্নাল এয়ার, তারপরে এইখান থেকে এই অংশটা বলছি মিডল এয়ার এবং ফাইনালি এই জায়গা থেকে যে লাস্ট অংশটুকু রয়েছে তা হচ্ছে ইন্টারনাল এয়ার। এবং এক্সটার্নাল এয়ারের মধ্যে আমরা লক্ষ্য করার চেষ্টা করি সবার বাইরে যে অংশটুকু আমরা ধরতে পারি কানের তাকে আমরা বলছি হচ্ছে অরিকল এবং অরিকলের পরে যে একটা টিউব রয়েছে একটা অংশ রয়েছে তার নাম হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক হিয়াটাস এবং এক্সটার্নাল এয়ারের সবার লাস্টে একটা মেমব্রেন দেখতে পাই তার নাম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। সেই টিম্প্যানিক মেমব্রেনটা একটু অবলিকলি থাকে, যেখানে টিম্প্যানিক মেমব্রেন শেষ সেখান থেকে কিন্তু আমাদের মিডল এয়ার শুরু হচ্ছে। আমাদের মিডল এয়ার বেসিক্যালি একটা গ্যাস ফিল্ড ক্যাভিটি বলা যায় এবং সেই গ্যাস ফিল্ড ক্যাভিটির মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ অস্থি রয়েছে। সেই অস্থিগুলোর নাম হচ্ছে মিডিয়াস ইনকাস স্টেপিস। আমরা লক্ষ্যগুলো দেখতে পাবো এই মিডিয়াসের এক প্রান্ত আমাদের টিম্প্যানিক মেমব্রেনের সাথে যুক্ত রয়েছে এবং অপর প্রান্ত ইনকাস অস্থির সাথে যুক্ত রয়েছে এবং ইনকাস বোনটি আমাদের স্টেপিস যা মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি তার সাথে যুক্ত রয়েছে এবং সেই স্টেপিসটি কিন্তু আমাদের তার ফ্লুইড প্লেটের মাধ্যমে একটা নির্দিষ্ট অংশে যুক্ত রয়েছে। অর্থাৎ দেখতে পারলাম এই যে মিডিয়াস ইনকাস স্টেপিস এরা প্রত্যেকেই একে অপরের সাথে যুক্ত রয়েছে এবং এগুলোকে মিলে আমরা কিন্তু অসিকুলার চেইন বলতে পারি। আমরা দেখবো প্রায় সময় এগুলোকে অসিকুলার চেইন বলা হয় কারণ চেইন ভাবে অর্থাৎ চেইনের মতো করে একটার সাথে একটা লেগে রয়েছে। আচ্ছা, এই ছিল মিডল এয়ারের পরে আমাদের হচ্ছে ইন্টারনাল এয়ার। ইন্টারনাল এয়ার বেসিক্যালি আমাদের দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে আমাদের ভেস্টিবুলার সিস্টেম, একটা হচ্ছে ককলিয়ার সিস্টেম। ভেস্টিবুলার সিস্টেমটা আমাদের ভারসাম্যের সাথে জড়িত এবং ককলিয়ার সিস্টেমটি আমাদের অডিশন বা সাউন্ড ভাইব্রেশনকে অ্যাকশন পটেনশিয়ালে রূপান্তর করার সাথে জড়িত। যেহেতু আমরা শব্দ নিয়ে পড়ছি বা অডিশন নিয়ে পড়ছি তাই আমরা আজকে এখানে শুধু ককলিয়াটা এঁকেছি এবং এখানে নোট করার প্রয়োজন যে আমরা ককলিয়া যে এঁকেছি সেটা কিন্তু অ্যানাটমিক্যাল ফিগার না বা অ্যানাটমিক্যাল কোনো ডায়াগ্রাম না। এখানে বেসিক্যালি আমরা স্কেলেটিক ডায়াগ্রাম এঁকেছি যার মাধ্যমে আমরা ফিজিওলজি বুঝতে চেষ্টা করবো বা ফিজিওলজিটা বুঝতে পারবো। অ্যানাটমিক্যাল ফিগার দিয়ে ফিজিওলজিটা খুব টাফ। যাই হোক, এখানে আমরা বেসিক্যালি ইন্টারনাল এয়ারের ককলিয়ার সিস্টেমটা এঁকেছি এবং আমরা দেখতে পাই যে এই ককলিয়ার সিস্টেমটাকে আমরা তিনটা টিউব দিয়ে ভাগ করতে পারি। সবার বাইরে যে টিউবটা রয়েছে তার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, তারপরে সবার নিচে যে টিউবটা রয়েছে তার নাম হচ্ছে স্ক্যালা টিম্প্যানি এবং মাঝখানে টিউবের যে অংশটুকু রয়েছে তার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া। অর্থাৎ স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি। স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্প্যানি এক ধরনের ফ্লুইড দ্বারা ফিল্ড থাকে, সেই ফ্লুইডের নাম হচ্ছে পেরিলিম্ফ এবং স্ক্যালা মিডিয়া এক ধরনের ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, সেই ফ্লুইডের নাম হচ্ছে আমাদের অ্যান্ডোলিম্ফ। এবং মনে রাখা প্রয়োজন এই অ্যান্ডোলিম্ফ কিন্তু অসংখ্য পটাশিয়াম রিচ একটা ফ্লুইড, অর্থাৎ অ্যান্ডোলিম্ফের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন থাকে।
যাই হোক, এবং একটা জিনিস লক্ষ্য করতে পারি, এই যে আমাদের স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্পানি তারা একটা জায়গা দিয়ে পরস্পর যুক্ত রয়েছে, যে জায়গা দিয়ে যুক্ত তার নাম হচ্ছে হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা। আচ্ছা, এবং একটা জিনিস আমাদের বলে নিতে হয়, সেটা হচ্ছে এই যে স্ক্যালা মিডিয়া আমরা বলছি মাঝখানে অংশটুকু, সেই স্ক্যালা মিডিয়ার উপরের দিকে যে মেমব্রেন রয়েছে, সেই উপরের দিকের মেমব্রেনটাকে আমরা বলতে পারি রেইসনার মেমব্রেন, এবং নিচের দিকে যে মেমব্রেনটা রয়েছে তার হচ্ছে বেসিলার মেমব্রেন। কারণ স্ক্যালা মিডিয়ামের বেস অর্থাৎ ভূমিতে রয়েছে সেটা, তাই এটাকে বেসিলার মেমব্রেন বলা হয়। এবং এই বেসিলার মেমব্রেনের মধ্যে বেসিক্যালি কিছু গুরুত্বপূর্ণ সেল রয়েছে, সেই সেলগুলোর নাম হচ্ছে আমাদের হেয়ার সেল। সেই হেয়ার সেলগুলো কিন্তু এই বেসিলার মেমব্রেনের উপরেই যুক্ত। আচ্ছা, এই হেয়ার সেলগুলো কি জিনিস সেটা একটু পরে দেখছি আমরা, তার আগে দেখে নিই সেই হেয়ার সেলগুলোর উপরে একটা কাভারিং রয়েছে, একটা ঘন্টার মতো কাভারিং রয়েছে। সেই কাভারিং হচ্ছে জিলেটিনাস মানে জিলেটিনাস নামক পদার্থ নির্মিত একটা কাভারিং, ট্র্যাক্টোরিয়া মেমব্রেনা। আচ্ছা, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্যালা মিডিয়ার ভিতরে একটা ত্রিকোণাকার শেপ একটা অংশ রয়েছে, একটা টানেলের মতো রয়েছে, সেই টানেলের মধ্যে টানেল অফ কর্টি, এবং টানেল অফ কর্টির মিডিয়াল দিকে একটা হেয়ার সেল দেখতে পাচ্ছি, আবার টানেল অফ কর্টির অপর পাশে তিনটা হেয়ার সেল দেখতে পাচ্ছি। এটিকে মূলত ইন্টারনাল হেয়ার সেল বলা হয় বা ইনার হেয়ার সেল বলা হয়, আর এগুলোকে আউটার হেয়ার সেল বলা হয়। এখানে মূলত একটি হেয়ার সেল দেখানো হয়েছে, আসলে এগুলো একটা থাকে না, বরং একটার পিছনে একটা যেতে যেতে অনেক দূর প্রসারিত হয়, এবং এগুলো মূলত একটার পিছনে একটা যেতে যেতে অনেক দূর প্রসারিত হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম ইনার হেয়ার সেল এবং এটা আউটার হেয়ার সেল, এবং এই ইনার এবং আউটার হেয়ার সেলের উপর কাভারিং হিসেবে থাকে মেমব্রেনা ট্র্যাক্টোরিয়া। এবং এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের অ্যান্ডোলিফ নামক এক ধরনের ফ্লুইড দ্বারা ফ্রি, যে অ্যান্ডোলিফের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের পটাশিয়াম আয়ন রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো কানের গঠন। এখন আমরা ফিজিওলজি বোঝার চেষ্টা করবো, অর্থাৎ সাউন্ড ভাইব্রেশন এই কানের ভিতরে ঢোকার পরে ঠিক কিভাবে তাকে অ্যাকশন পটেনশিয়ালে জেনারেট করে, এবং অ্যাকশন পটেনশিয়ালটি অর্থাৎ ডিপোলারাইজিং কারেন্টটি ঠিক কিভাবে আমাদের সিএনএস এ পৌঁছে যায়। তো আমরা সেটি এখন ফোকাস করার চেষ্টা করবো। সাউন্ড ভাইব্রেশন ঠিক কিভাবে আমাদের হেয়ার সেলকে গিয়ে ভাইব্রেট করছে, এবং সেই হেয়ার সেলের ভাইব্রেশনের ফলে ঠিক কিভাবে আমাদের অ্যাকশন পটেনশিয়াল উদ্ভব হচ্ছে তা দেখার জন্য আমরা এই ফিগার দিকে তাকাবো। এখানে আমাদের একটা হেয়ার সেল রয়েছে, সেই হেয়ার সেলে আমরা উপরে দেখতে পাচ্ছি কতগুলো আঙুলের মতো প্রক্ষেপক, আঙুলের মতো কতগুলো প্রক্ষেপক দেখতে পাচ্ছি, যাদের নাম হচ্ছে স্টেরিওসিলিয়া। সেই স্টেরিওসিলিয়াগুলো দেখতে পাচ্ছি, এবং স্টেরিওসিলিয়াগুলো বেসিক্যালি একটা খুব চিকন একটা ফিলামেন্টাস অ্যাটাচমেন্ট দ্বারা একটার সাথে যুক্ত থাকে। যাই হোক, মজার যে ব্যাপারটা হচ্ছে, যখনই আমরা দেখবো এই হেয়ার সেলটা নড়ছে, হেয়ার সেল নড়লে কিন্তু আমাদের যে স্টেরিও সেল তারাও কিন্তু মুভ করে, আর স্টেরিও সেলগুলোর ভাগে ভাগে রয়েছে কিছু ক্যাটায়নিক চ্যানেল। যখনই আমাদের স্টেরিও সেলটা মুভ করছে, যখনই হেয়ার সেলটা ভাইব্রেট করছে, এটা স্টেরিও সেলগুলো মুভ করছে, আর স্টেরিও সেল যখন মুভ করছে তাদের উপরে রয়েছে মেমব্রেনা ট্র্যাক্টোরিয়া। তারা মেমব্রেনা ট্র্যাক্টোরিয়ার সাথে ঘষা লাগছে, এবং সেই ঘর্ষণের ফলে আমাদের স্টেরিওসিলিয়াতে যে ক্যাটায়নিক চ্যানেল রয়েছে তা অধিক সময় যাবত খুলে থাকছে বা ওপেন থাকছে। সেই ওপেনিং এর মাধ্যমে কিন্তু অ্যান্ডোলিফের হচ্ছে পটাশিয়াম, সেই পটাশিয়ামগুলো খুব ইজিলি প্রবেশ করতে পারছে। যখনই প্রবেশ করে তখন এই হেয়ার সেলের মধ্যে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল রয়েছে, সেটা সেই পটাশিয়ামের কারণে, ইনফ্লাক্সের কারণে খুব দ্রুত ডিপোলারাইজেশন চলে যায়। অর্থাৎ ডিপোলারাইজেশন চলে যাওয়ার পরে সেখান থেকে আমাদের অ্যাকশন পটেনশিয়াল উদ্ভব হওয়ার পূর্ব কারেন্ট উৎপন্ন হয় বা ডিপোলারাইজিং কারেন্ট উৎপন্ন হয়, যা মূলত আমাদের হেয়ার সেলের নিচে যে অ্যাফারেন্ট নার্ভ রয়েছে, সেই অ্যাফারেন্ট নার্ভ দ্বারা কালেক্টেড হয়ে আমাদের কক্লিয়া ভেস্টিবুলার কর্টেক্স সিস্টেমের মাধ্যমে সিএনএসে চলে যায়। এখন আমরা মেইন সিস্টেমের দিকে তাকাই। একটু আগে দেখছিলাম আমরা সাউন্ড ভাইব্রেশন ক্রিয়েট হলো, সাউন্ড ভাইব্রেশনটা আমাদের এক্সটার্নাল ইয়ারে অরিকল দ্বারা কালেক্টেড হয়ে তাই আমাদের এক্সটার্নাল অ্যাকুস্টিক মিডিয়াসের মাধ্যমে সেই সাউন্ড ভাইব্রেশনটা হিট করে আমাদের টিম্প্যানিক মেমব্রেনকে। টিম্প্যানিক মেমব্রেন যখন হিট করছে, টিম্প্যানিক মেমব্রেনে লেগে রয়েছে আমাদের অসিকুলার চেইন। অসিকুলার চেইনের প্রথম কুস্তি মেরিয়াসটা, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন আমাদের ভাইব্রেট করলে মেরিয়াসটাও ভাইব্রেট করছে, সেই ভাইব্রেশনটা গিয়ে পৌঁছাচ্ছে আমাদের ইনকাসে। ইনকাস যখন ভাইব্রেট করছে তখন সেই ভাইব্রেশনটা পৌঁছাচ্ছে আমাদের স্টেপিসে। যখন স্টেপিসও ভাইব্রেট করছে, স্টেপিসের ফুট প্লেটের মাধ্যমে সেই ভাইব্রেশন চলে যাচ্ছে ফেনেস্ট্রা ওভালিস দিয়ে একদম ইন্টারনাল এয়ারের স্ক্যালা ভেস্টিবিউলতে। আমরা জানি স্ক্যালা ভেস্টিবিউলতে রয়েছে পেরিনিস, অর্থাৎ আমরা বলতে পারি স্টেপিস হতে ভাইব্রেশনটা ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে স্ক্যালা ভেস্টিবিউলের পেরিনিসে চলে যাচ্ছে, যেটা একটা ফ্লুইড। সেই পেরিনিসে যখন ভাইব্রেশন চলে যাবে, সেই ভাইব্রেশনটা কিন্তু আমাদের স্ক্যালা ভেস্টিবিউলের পেরিনিস হয়ে হেলিকোট্রিমার মাধ্যমে চলে যাচ্ছে আমাদের স্ক্যালা টিম্প্যানির পেরিনিসে। অর্থাৎ এবার
সেই ভাইব্রেশন চলে আসছে স্ক্যালার টিম্পানিক পেরিলিফের মধ্যে। আমরা জানি যে কোনো একটা পানির মধ্যে যদি সামান্য একটু ওয়েভ ক্রিয়েট করা হয়, সেই ওয়েভটা কিন্তু পুকুরের একদম পুরো শেষ মাথা পর্যন্ত চলে যায়। ঠিক একইভাবে এখানে যখন সাইন ভাইব্রেশনটি আসে, সেই সাইন ভাইব্রেশনটি পেরিলিফের মাধ্যমে হেলিকপ্টার হয়ে শুধু স্ক্যালার টিম্পানিক পেরিলিফে চলে আসছে। যখনই স্ক্যালার টিম্পানিক পেরিলিফে কম্পন করছে, সেই কম্পোনেন্টটা কিন্তু এই যে উপরের দিকে যে বেসিলার মেমব্রেন রয়েছে, যে স্ক্যালামিডিয়ামের বেস, সেই স্ক্যালামিডিয়ার বেসটাও কিন্তু কম্পিত হয়। যখন স্ক্যালামিডিয়ার বেসটা কম্পিত হচ্ছে, বেসিলার মেমব্রেন কম্পিত হচ্ছে, সেই বেসিলার মেমব্রেনের উপরে লেগে থাকা যে আমাদের হেয়ার সেলগুলো রয়েছে, সেই হেয়ার সেলগুলো কিন্তু কম্পিত হচ্ছে। অর্থাৎ হেয়ার সেল যখন কম্পিত হচ্ছে, হেয়ার সেলের উপরে থাকা আমাদের স্টেরিওসিলিয়াগুলো কম্পিত হচ্ছে। এতে করে সেই স্টেরিওসিলিয়াগুলো কম্পনের ফলে সেখানে যে ক্যাটানিক চ্যানেল রয়েছে, সেই ক্যাটানিক চ্যানেল খুলে যাচ্ছে। এতে করে অ্যান্ডোলিম্ফের মধ্যে যে পটাশিয়াম রয়েছে, সেই পটাশিয়াম খুব ইজিলি সেই স্টেরিওসিলিয়া দিয়ে প্রবেশ করছে। স্টেরিওসিলিয়া দিয়ে প্রবেশ করে সেই হেয়ার সেলগুলোর মধ্যে ডিপোলারাইজিং কারেন্ট উৎপন্ন করছে, অ্যাকশন পোটেনশিয়াল উৎপন্ন করছে। সেই অ্যাকশন পোটেনশিয়ালগুলো অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে সংগৃহীত হয়ে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের মাধ্যমে নির্দিষ্ট পাথওয়ে মেনটেন করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, যেখানে গিয়ে আমরা সেই আগত শব্দটি ঠিক কী মিন করছে তা বোঝার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের সিস্টেম বা লেকচারের প্রথম অংশ, যেখানে আমরা দেখার চেষ্টা করলাম কীভাবে একটা সাউন্ড ওয়েভ শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে এক্সটার্নাল এয়ার, মিডল এয়ারের অসিকুলার চেইন এবং ইন্টারনাল এয়ারের কক্লিয়ার সিস্টেমে পেরিলিফ হয়ে বেসিলার মেমব্রেন অফ দ্য স্ক্যালামিডিয়াকে কম্পন করার মাধ্যমে আমাদের হেয়ার সেলকে কম্পন করছে, এবং হেয়ার সেলের কম্পনের ফলে স্টেরিওসিলিয়া কম্পিত হচ্ছে। এতে করে স্টেরিওসিলিয়ার ক্যাটানিক চ্যানেল খুলে যাওয়ার মাধ্যমে সেই চ্যানেল দিয়ে পটাশিয়ামের ইনফ্লাক্স হয়ে ডিপোলারাইজেশন কারেন্ট উৎপন্ন হচ্ছে। ডিপোলারাইজেশন কারেন্টটাই অ্যাফারেন্ট নার্ভ দ্বারা কারেন্টেড হয়ে কীভাবে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে। তো ঠিক কীভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় সেটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে পরের ক্লাস পর্যন্ত। আমরা পরের ক্লাস দেখার চেষ্টা করবো ঠিক কীভাবে এই অ্যাফারেন্ট নার্ভগুলা ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রাইমারি অডিটরি কর্টেক্স এবং সেকেন্ডারি অডিটরি কর্টেক্সে যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।